আজ আমরা পড়ব কবি মৃদুল দাশগুপ্তের কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। কবির জন্ম 1950 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল হুগলির শ্রীরামপুরে। পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত আর মাতা শান্তনা দাশগুপ্ত। কবি প্রথমে শিক্ষকতা করতেন, পরে তিনি সাংবাদিকতার লাইনে চলে আসেন। তার প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। এছাড়া তিনি আরও যে কাব্যগ্রন্থ লিখেছিলেন সেগুলি হল গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ ইত্যাদি। এছাড়া তিনি যে বিভিন্ন ছড়া রচনা করেছিলেন সেগুলি হল আমপাতা, জামপাতা, ছড়া 50, রঙিন ছড়া ইত্যাদি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কারে মনোনীত হয়েছিলেন, সম্মানিত হয়েছিলেন। তো আমরা এতদিন পর্যন্ত দ্বাদশ শ্রেণীর যে কবিতাগুলো পড়েছি সেখানে কবিতার মনের রঙিন কল্পনা দিয়ে কবিতাগুলো লিখেছিলেন। আর মৃদুল দাশগুপ্ত সমসাময়িক পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলো ঘটেছিল, যেগুলো তার মনে দাগ কেটেছিল, সেটা অবলম্বনেই কবিতাগুলো লিখেছিলেন। তারই একটা কবিতা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এটি নেওয়া হয়েছে কাব্যগ্রন্থ, যেটা কাব্যগ্রন্থের নাম ধানক্ষেত থেকে। এটা একটা ছোট পুস্তিকা। পুস্তিকা কেন না, ছোট ছোট কবিতা। তো এর কোন পরিপ্রেক্ষিতে কবিতাটা লেখা সেটা আগে আমাদের জানতে হবে। ঘটনাটা কি? 2006 সালে তৎকালীন শাসক সম্প্রদায় সিঙ্গুরের বাজেমালিয়া, সিংয়ের ভেড়ি ইত্যাদি জায়গার দোফসলি জমিগুলোকে অনাবাদি দেখিয়ে সেখানে শিল্প গড়ে তোলার জন্য টাটাকে দিয়ে দিয়েছিল। সেখানে ন্যানো গাড়ি তৈরির কারখানা প্রস্তুত করা হচ্ছিল। তো কৃষকরা তাদের দোফসলি সোনার জমি হারিয়ে সর্বশ্রান্ত হয়ে পড়েছিল। তো তারা আন্দোলনে নেমেছিল এবং এই যে ঘটনাটা, এই যে রাজনৈতিক টানাপোড়েন, শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলের উত্থান, সেই সময় পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। এবং এই কৃষক সম্প্রদায়কে দমন করার জন্য বিভিন্ন ঘটনা ঘটেছিল, অনেক মানুষ নিহত হয়েছিল। আর সেই সময়ে ঘটেছিল নন্দীগ্রামের গণহত্যা। সেই সময়েও কৃষক সম্প্রদায় আন্দোলন করেছিল। কত মেয়ে সময় নিখোঁজ হয়ে গেছে। এই যে ঘটনাগুলো কবির মনকে নাড়া দিয়েছিল, তাই তিনি নিজেই বলেছেন, বাজেমালিয়ার যে সোনার ফসলগুলোর দিকে তাকিয়ে তার মনে হয়েছিল এই ফসলগুলো নষ্ট হয়ে এখানে শাসক শ্রেণী তার ঘোড়ার রথ চালাবে। তো তিনি মেনে নিতে পারেননি এটা, তার মনে ক্রোধ জন্মেছিল এবং সেই ক্রোধ থেকেই এই কবিতাগুলোর জন্ম। তো এই ছোট ছোট কবিতাগুলো জলপাইগুড়ির ছোট পত্রিকা কলম, সেখানে দিলীপ সিং এই কবিতাগুলো ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থে প্রকাশ করে।
2007 সালে। তো তারই একটা কবিতা, ক্রন্দনরতা জননীর পাশে। তো আমাদের জানতে হবে জননী কে। জননী এখানে দেশমাতা। সেই দেশমাতা আজকে কাঁদছে, ক্রন্দনরতা অর্থাৎ কাঁদছে। কেন কাঁদছে? না তার সন্তান, এই যে কৃষক সম্প্রদায়, তাদের ওপর যে দমনপীড়ন চলছে, তাদের সর্বশ্রান্ত করে দেওয়া হচ্ছে, তারা নিহত হচ্ছে, এটা দেখে, সন্তানদের এই দমনপীড়ন দেখে, তাদের এই অসহায় অবস্থা দেখে জননী কাঁদছেন। কবি সেই জননীর পাশে থাকতে চান, তাই কবিতাটার নাম ক্রন্দনরতা জননীর পাশে। এবার কবিতাটা আমরা পড়ি। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? কবি এখানে জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করেছেন যে আমার মা, জননী মা, দেশ জননী মা এখন কাঁদছে, তার পাশে এখন, এখন মানে কখন না, এই যে অস্থির সময়, চারিদিকে রাজনৈতিক টানাপোড়েন চলছে, কৃষক সম্প্রদায়কে দমনপীড়ন, কৃষক সম্প্রদায়ের ওপরে দমনপীড়ন চলছে, তো এই যে রাজনৈতিক অস্থিরতার সময়, এই সময়টা যদি না থাকি, তাহলে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? শিল্প শুধু শিল্পের জন্য নয়, মানুষের জন্য, মানুষের জীবনের জন্য। আমাদের যে সাহিত্য, সেখানে বাস্তব ঘটনারই প্রতিফলন থাকে। এই যে কবিতা, গান, আঁকা শুধু শিল্পীর মনের আবেগ, আনন্দকে প্রকাশ করে না, সমসাময়িক সমাজের যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিফলন ঘটে এই সাহিত্যে। তবেই তো সে শিল্পী। সেই জন্য কবি প্রশ্ন করেছেন, তাহলে কিসের জন্য আমি লিখব? আমার মা যেখানে অসহায় কাঁদছে, এই অস্থির পরিবেশের সময়ে, এই অস্থির পরিস্থিতির সময়ে, তাহলে আমার কেন লিখবো, আর কেন গান গাইবো, আর কেন আঁকা আঁকি করবো? আমি তো একজন শিল্পী, আমার তো একটা দায়বদ্ধতা আছে। সেই জন্য কবি প্রশ্ন করছেন, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যে নিহত ভাই সংঘর্ষে নিহত হয়েছে, সেই ভাইয়ের সব দেহ, মৃতদেহ দেখে যদি মনের মধ্যে ক্রোধ মানে রাগ না জন্মায়, তাহলে কিসের ভালোবাসা? শুধু সহোদরকেই কেবল ভাই বলবো না, সহ উদর থেকে জন্ম যে ভাই, তারাই শুধু ভাই নয়, আমার পাড়া প্রতিবেশী যে সমস্ত মানুষ আছে সবাই আমার ভাই। আমরা পরস্পর ভালোবাসার বন্ধনে সমাজ গড়ে তুলি এবং একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ি। এটা তো একটা মানবিক মূল্যবোধ, মানুষের মধ্যে মানবিকতা তো থাকবে। তো সেই জন্য বলছি, যে ভাইগুলো, যে কৃষক সম্প্রদায়ের ভাইরা আজকে জমি রক্ষার জন্য নিহত হচ্ছে, তো তাদের মৃতদেহ দেখে যদি মনের মধ্যে রাগ না জন্মায়, তাহলে কিসের ভালোবাসা, কিসের সমাজ, আর আমাদের এই মানবিক মূল্যবোধই বা কিসের? তিনি বিস্ময় প্রকাশ করেছেন, বিস্ময়ের চিহ্ন দিয়েছেন। তাহলে আমরা মানুষ হলাম কি করে? মান আর হুঁশ, এই নিয়েই আমরা মানুষ। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে,
বিধির বিচার চেয়ে? সেই সময় তাপসী মালিক যে হত্যাকাণ্ড হয়েছিল, তাপসী মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বলা হয়েছিল নিখোঁজ। কিন্তু পরবর্তীকালে তার আধপোড়া দেহ, নির্যাতিত মহিলা, তার আধপোড়া দেহ খুঁজে পাওয়া গিয়েছিল। তো এই রকম আরও মেয়েদের ঘটনা চারিদিকে ছড়িয়ে আছে। তো সেই যে নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীরটাকে জঙ্গলে পাওয়া গেল, তো তার কি কোনো বিচার হবে না? আমরা সাধারণত মানুষরা অসহায়ের মতো ভগবানের ওপর সমস্ত বিচারের পদ্ধতি চাপিয়ে দিই। বিচার চাই ঈশ্বরের কাছে, যে ভগবান এর বিচার করো। কিন্তু তিনি বলছেন যে আমি কি কোনো প্রতিবাদ করব না? আমি ভগবানের দিকে তাকিয়ে থাকবো, বিধির দিকে, বিধাতার দিকে, বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবো? আমি তা পারি না। তিনি বলছেন আমি পারবো না। নিশ্চেষ্ট হয়ে ভগবানের ওপর বিচারের ভার দিয়ে আমি চুপচাপ বসে থাকতে পারবো না। যা পারি কেবল তাই কবিতায় জাগে। আমি কি পারি? আমি কবি। কবিতাই আমার লড়াইয়ের হাতিয়ার। এই কবিতা দিয়েই আমি প্রতিবাদ করতে পারি, মানুষের বিবেককে জাগিয়ে তুলতে পারি। সেই জন্য কবি বলছেন আমি যা পারি কেবল তাই কবিতায় জাগে। আমার লেখা মধ্যে আমি প্রতিবাদের ভাষা জাগিয়ে তুলব। আমার বিবেক, আমি একজন বিবেকবান মানুষ, আমার একটা দায়বদ্ধতা আছে। তাই আমার বারুদ বিস্ফোরণের আগে, বিস্ফোরণের কাজে যেমন বারুদ ব্যবহৃত হয়, আমার বিবেককে সেই বিস্ফোরিত করার জন্য আমি জাগিয়ে রাখব এবং মানুষের মনকেও সঙ্গবদ্ধ করে প্রতিবাদে সামিল করব। সেই জন্য তিনি বলছেন আমার বিবেক, আমি বিবেকবান মানুষ, সেটাকে বারুদের মতো বিস্ফোরিত করার জন্য আমি কবিতার মাধ্যমে প্রতিবাদ করব। সমস্ত মানুষের মনে প্রতিবাদের বারুদে বিস্ফোরিত করব। এটাই কবির দায়বদ্ধতা।